গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস ধরে আমরা কিন্তু তোমাদের বইতে যে প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করছিলাম, তাই না? সেখানে আমরা এই যে বহির্জাত প্রক্রিয়া দ্বারা কিভাবে ভূমিরূপ সৃষ্টি হয় সেটা জেনেছিলাম, এবং আরো যে বহির্জাত প্রক্রিয়াগুলি রয়েছে যেমন নদী, এই নদী সম্পর্কে কিন্তু অর্থাৎ নদীর সম্পর্কে, নদীর ধারণা, নদীর প্রকারভেদ বা নদীর যে বিভিন্ন রকম কাজ রয়েছে, গতিবেগ, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কিন্তু হিমবাহের দ্বারা কিভাবে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে বা কি কি ভূমিরূপ সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। কি জানবো আমরা? হিমবাহের ধারণা সম্পর্কে জানবো, হিমবাহের প্রকারভেদ সম্পর্কে কিন্তু আমরা জানবো আজকে, এবং হিমবাহের যে কাজ, সেই কাজ সম্পর্কে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে জানবো, কারণ একটা ক্লাসে এতগুলো বিষয় একসাথে পড়ানো সম্ভব নয়। তাই পার্ট ওয়ান যে ক্লাসটা আজকের রয়েছে হিমবাহের ধারণা সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে সেটা কিন্তু জানবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এই যে নদীর মধ্য ও নিম্ন গতিতে আমরা গত ক্লাসেই পড়েছি বিভিন্ন রকম ভূমিরূপ সৃষ্টি করে। কোন কোন ভূমিরূপ সৃষ্টি করে তোমাদের মনে আছে? মনে আছে, তাহলে বলো কোন কোন ভূমিরূপ সৃষ্টি করে। ভেরি গুড। পলল শঙ্কু ও পলল বেজনী, আর নদীবাঁক ও মিয়েন্ডার। এছাড়া রয়েছে অশ্বক্ষুরাকৃতি হাত, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, আর রয়েছে স্বাভাবিক বাঁধ, বদ্বীপ, খাড়ি। এই যে জিনিসগুলো, এগুলো তাহলে নদীর মধ্য ও নিম্ন গতিতে কিন্তু সৃষ্টি হওয়া ভূমিরূপ, তাই না? আমরা যখন বদ্বীপ পড়েছিলাম স্টুডেন্ট, দেখেছিলাম যে বদ্বীপের কিন্তু শ্রেণীবিভাগ রয়েছে। বদ্বীপের যে দেখতে যেরকম তার উপরে ভিত্তি করে কিন্তু বদ্বীপকে কয় ভাগ ভাগ করা যায়? ভেরি গুড। বদ্বীপকে কিন্তু চার ভাগে ভাগ করা যায়। সেই চারটি ভাগ তোমাদের মনে আছে? কি কি বলতো? ভেরি গুড। ধনুকাকৃতি বদ্বীপ। আচ্ছা, এই ধনুকাকৃতি বদ্বীপ কোথায় কোথায় লক্ষ্য করা যায় আমাদের ভারতবর্ষে? ভেরি গুড। গঙ্গা ব্রহ্মপুত্রের যে বদ্বীপ অঞ্চল সেখানে কিন্তু এরকম ধনুকাকৃতি বদ্বীপ লক্ষ্য করা যায়। আর কি পড়েছিলাম? দ্বিতীয়, পাখির পায়ের মতো বদ্বীপ, তাই না? মিসিসিপি মিসৌরি যে নদীর মোহনা অঞ্চল রয়েছে সেখানে কিন্তু এরকম পাখির পায়ের মতো বদ্বীপ লক্ষ্য করতে পারি। তাহলে এক নম্বর হলো ধনুকাকৃতি বদ্বীপ, দু নম্বর পাখির পায়ের মতো। আর কি ছিল বলতো? ভেরি গুড। কোরাতে দাঁতের ন্যায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়, তাই না? আর আর একটি ছিল, সেটি কিন্তু হলো ক্ষারীয় বদ্বীপ। তাহলে বদ্বীপকে আমরা কয় ভাগে ভাগ করছি? আকৃতি অনুযায়ী চার ভাগে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, তুমি বলো আমাকে যে বদ্বীপ সৃষ্টি হয় কিন্তু নদীর মোহনায়, তাই তো? এটা তোমরা সকলেই জেনে গেছো। তাহলে এই যে বদ্বীপ নদীর মোহনায় সৃষ্টি হচ্ছে, এই বদ্বীপের গড়ে ওঠার যে অনুকূল পরিবেশ, একটা মোহনাতে কি অনুকূল পরিবেশ থাকলে সেখানে কিন্তু এরকম বদ্বীপের সৃষ্টি হয়, মনে আছে তোমাদের? বলো। ভেরি গুড। পলির পরিমাণের উপর নির্ভর করে। আর মোহনায় যদি মৃদু ঢাল থাকে তাহলে কিন্তু বদ্বীপের সৃষ্টি হতে সুবিধা হয়, তাই তো? আর কি ছিল? আরো অনেকগুলো কিন্তু ছিল। অগভীর সমুদ্র, লবণাক্ত বা লবণতা বৃদ্ধি, বিপরীতমুখী স্রোত ও বায়ু, এবং শান্ত সমুদ্র থাকলে কিন্তু ও এই যে বদ্বীপ গঠনের যে পরিবেশ, অনুকূল পরিবেশ, সেটি কিন্তু আলোচিত বিষয়। আচ্ছা, এছাড়া আমরা কি পড়েছিলাম স্টুডেন্ট? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল সম্পর্কে। এই যে গঙ্গা নদীর গতিপথে আমরা লক্ষ্য করেছিলাম যে উচ্চ প্রবাহ কোথা থেকে কোথা অবধি? ভেরি গুড। গঙ্গোত্রী হিমবাহ থেকে, গোমুখগুহা থেকে কোথায় অবধি? হরিদ্বার অবধি কিন্তু গঙ্গা নদীর উচ্চ প্রবাহ। মধ্য প্রবাহ হরিদ্বার থেকে রাজমহল অবধি। এবং এই রাজমহল থেকে যে উম, যেখানে এসে মিশেছে গঙ্গা নদী বঙ্গোপসাগরে, সেই অবধি কিন্তু নিম্ন প্রবাহ। আর এই নিম্ন প্রবাহের একেবারে মোহনার কাছে কিন্তু সুন্দরবন অঞ্চল রয়েছে, তাই না? সেই সুন্দরবনের বেশিরভাগ অঞ্চল রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে, এবং কিছুটা অংশ রয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে, তাই তো? আচ্ছা, এই যে সুন্দরবনকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়েছিল।
কত সালে তোমাদের মনে আছে কবে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়? বলো। বাহ, খুব ভালো বলেছে যে 1987 সালে কিন্তু ইউনেস্কো আমাদের এই সুন্দরবন অঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে, তাই না? আচ্ছা, এবারে ভারত সরকারও কিন্তু সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত করেছিল। কত সালে বলো? ভেরি গুড। 1989 সালে কিন্তু ভারত সরকার এই সুন্দরবন অঞ্চলকে কিন্তু বায়োস্ফিয়ার রূপে ঘোষিত করেছিল। আচ্ছা, তুমি বলো তো যে সুন্দরবন আমাদের জীবনে বা আমাদের এই যে পরিবেশে কেন গুরুত্বপূর্ণ একটি জায়গা, বলতে পারবে? বলো। ভেরি গুড। অতি বিদ্যায়তন এই যে সুন্দরবন রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন প্রাণী, বিভিন্ন উদ্ভিদ, একটা বায়োস্ফিয়ার যে পার্ক, পরিবেশের যে ভারসাম্য রক্ষা করে, সেটি কিন্তু এই সুন্দরবনে গড়ে উঠেছে। এছাড়া আর কি, দেখো এছাড়া এই বনভূমি যে প্রবল যে সামুদ্রিক ঝড় হয়, সেই ঝড় কিন্তু রুখে দিতে সাহায্য করে এই বনভূমি। সুন্দরবন অঞ্চলে অসংখ্য খাড়ি লক্ষ্য করা যায়, তাই না? বলতো কোন কোন অঞ্চল বা কোন কোন নদীতে এইসব খাড়িগুলো লক্ষ্য করা যায়? ভেরি গুড। মাতলা, বিদ্যাধরী, রায়মঙ্গল, আহ, এই যে নদীগুলো বললাম, এগুলো কিন্তু অসংখ্য খাড়ি দেখা যায়। এই খাড়িতে মানুষ কিন্তু তাদের মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, তোমরা মধ্যগতিতে বা নিম্নগতিতে গঠিত ভূমিরূপের মধ্যে প্লাবনভূমি পড়েছিলে, তাই তো? প্লাবনভূমি কাকে বলে বলো তো? মনে আছে? বলো। ভেরি গুড। বলছে যে নদীর মধ্য ও নিম্ন গতিতে নদীর ঢাল কমে গেলে নদী গর্ভে কিন্তু পলি ভরাট হয়ে ধীরে ধীরে সেই জায়গাটা উঁচু হয়ে যায়। ফলে পলি সঞ্চয়ের মাধ্যমে নদীটি অগভীর হয়ে যাচ্ছে। ফলে অতিরিক্ত জল যখন নদীতে আসছে তখন কিন্তু দুই কূল ছাপিয়ে গিয়ে বন্যার সৃষ্টি হচ্ছে। আর এই বন্যার সময় নদীর যে পলি বালি রয়েছে সেগুলো কিন্তু তার দুই পাড়ের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বয়ে চলেছে। এইভাবেই কিন্তু প্লাবনভূমির সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্ট, আমরা আর কি পড়েছিলাম বলতো? এই যে সুন্দরবনে বিভিন্ন দ্বীপ সম্পর্কে জেনেছিলাম, এরকম কয়েকটি দ্বীপের নাম, গুরুত্বপূর্ণ দ্বীপের নাম বলতো। ভেরি গুড। লোহাচর, নিউমুর, ঘোড়ামারা দ্বীপ, তাই না? তুমি আমাকে এখন বলবে যে সুন্দরবনে কোন দ্বীপ একেবারে নিমজ্জিত হয়ে গেছে, অর্থাৎ ডুবে গেছে জলের তলায়, আর কোনো মানুষ কিন্তু সেখানে বসবাস করতে পারে না? ভেরি গুড। নিউমুর দ্বীপ কিন্তু বর্তমানে একেবারে নিমজ্জিত একটি দ্বীপ, সেখানে কিন্তু মানুষের বসবাস করতে পারে না। দেখো, বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব সেটি কিন্তু আমাদের এই সুন্দরবনী অঞ্চলেও প্রভাব পড়েছে। পৃথিবীর কিভাবে প্রভাব পড়েছে? জলস্তর বৃদ্ধি পাচ্ছে, সুন্দরবন অঞ্চলে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, ঘন ঘন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। আয়লা, ফণী, ফাইলিন, হুদহুদ, এই যে ঘূর্ণিঝড়গুলি, এগুলো কিন্তু সুন্দরবনের জনজীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে। এবং এই যে জলস্তর বৃদ্ধির ফলে সুন্দরবনের যে ছোট ছোট দ্বীপগুলি সেগুলি কিন্তু ধীরে ধীরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এরই কিন্তু একটি উদাহরণ কিন্তু হলো এই নিউমোর দ্বীপ। ঠিক আছে? তোমরা খুব ভালো করে তাহলে মুখস্থ করবে যে নিউমোর দ্বীপ কিন্তু বর্তমানে একেবারে নিমজ্জিত একটি দ্বীপ। আচ্ছা স্টুডেন্ট, এবারে আজকের আলোচনায় কিন্তু আমরা প্রবেশ করব। অর্থাৎ নদীর যে কাজ সেটি কিন্তু হয়ে গেল, তাই তো? নদীর আমরা বিভিন্ন ধারণা সম্পর্কে পড়লাম, নদীর বিভিন্ন কাজ, বিভিন্ন গতিতে নদী বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে, সেইগুলো সম্পর্কে আমরা জেনেছি। এবারে আমরা পড়বো হিমবাহ সম্পর্কে। হিমবাহের ধারণা সম্পর্কে কিন্তু আজকে আমাদের এই ক্লাসটা। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। দেখো স্টুডেন্ট, ভূমিরূপ পরিবর্তনে হিমবাহের ভূমিকা ও হিমবাহের কাজ। প্রথমে জানতে হবে আমাদের এই হিমবাহটা কি, তাই না? হিমবাহ কিভাবে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সেই সম্পর্কে জানতে হবে। দেখো, ভূমিরূপ পরিবর্তনকারী উপাদান হিসাবে নদীর মতো কিন্তু হিমবাহ গুরুত্বপূর্ণ। তাহলে ভূমিরূপ পরিবর্তনে নদী যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক তেমনি হিমবাহ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে। তবে এর ব্যাপ্তি নদীর মতো অতটা নয়। অর্থাৎ নদী যে অনেকটা অঞ্চল জুড়ে বা জায়গা জুড়ে যে আহ, ভূমিরূপ পরিবর্তন করে, সেটি কিন্তু হিমবাহ করে না। অর্থাৎ এর ব্যাপ্তি কিন্তু কম। এই মুহূর্তে পৃথিবীর 10% অঞ্চলে হিমবাহ ভূমিরূপ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা যখন এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, তখন যদি হিমবাহের টোটাল অঞ্চল দেখি, পৃথিবীর মাত্র 10% অঞ্চল কিন্তু হিমবাহ কি করে, ভূমিরূপ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে হিমবাহ কি? তোমরা কিন্তু হিম কথাটার অর্থ জানো, জানো তো? কি বলতো হিম মানে? হিম মানে কিন্তু বরফ, তাই না? দেখো, এই হিমবাহ কি জানতে গেলে আমাদের জানতে হবে তুষার কথাটা, তাই না? তুষার পরে তোমরা জানো, অর্থাৎ বরফের বৃষ্টি, তাই না? এই চিরতুষারবৃত অঞ্চলে ক্রমাগত হারে সঞ্চিত তুষার প্রবল চাপে সুবিশাল কঠিন বরফ স্তূপে কিন্তু পরিণত হয়। তাহলে এই তুষার কি হচ্ছে? প্রবল চাপে কিন্তু বরফ স্তূপে পরিণত হচ্ছে। আর এই বরফ স্তূপ অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে। এটি হলো কিন্তু হিমবাহ। তাহলে হিমবাহ কাকে বললাম? যে তুষারবৃত্ত যে অঞ্চলে ক্রমাগত যে তুষারপাতের ফলে সঞ্চিত হচ্ছে যে তুষারপাতগুলি, সেগুলো কিন্তু প্রবল চাপে বরফে পরিণত হয়ে যাচ্ছে। হুম। এই বরফ অভিকর্ষের টানে, অর্থাৎ আমরা কি জানি পৃথিবী কিন্তু কেন্দ্রের দিকে সমস্ত বস্তুকে টানছে, তাহলে এই বরফকেও কিন্তু সে টানছে কেন্দ্রের দিকে। তাহলে ভূমির ঢাল অনুসারে এই বরফ যখন নিচের দিকে নেমে আসবে, সেটি তাকে আমরা কি বলবো? হিমবাহ। তাহলে হিম যখন বহন হচ্ছে, অর্থাৎ হিম যখন বয়ে আসছে নিচের দিকে, তখন তাকে আমরা হিমবাহ বলবো। এবারে হিমবাহ কিন্তু এক কথায় বলতে গেলে হিমবাহ কি? হিমবাহ হলো কিন্তু বরফের নদী। নদীর যেরকম জল আহ, এক স্থান থেকে পর্বত অঞ্চলে সৃষ্টি হওয়ার পর এঁকে বেঁকে সমভূমিতে প্রবেশ করে, ঠিক তেমনই হিমবাহ কিন্তু এরকম আহ জল থাকে না, সেটা বরফে পরিণত হয়, কিন্তু সেটি প্রবল বেগে কিন্তু পার্বত্য অঞ্চলের ঢাল বরাবর অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসে। আচ্ছা, তাহলে তোমরা জানলে হিমবাহ সম্পর্কে কি, তাই তো? আচ্ছা, এরপরে দেখো রয়েছে স্টুডেন্ট, হিমবাহের উৎপত্তি হয় কি করে। হিমরেখার ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে, অর্থাৎ শীতের কারণে কিন্তু যেখানে তাপমাত্রা মাইনাসে চলে যাবে, সেখানে কিন্তু বরফ পড়বে, তাই না? তাহলে তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে নেমে যাবে, অর্থাৎ হিমরেখার ঊর্ধ্বে যেখানে শৈত্যের প্রকোপ বেশি, সেখানে কিন্তু তুষারপাত ঘটে। সদ্য পতিত তুষার হালকা পেঁজা তুলোর মতো হয়, একে নেভে বলে। তাহলে নেভে কি? নেভে হলো যে তুষার সবেমাত্র পড়েছে, বৃষ্টির মতো যে তুষারপাত হয়, এই তুষার যখন সবে পড়ে পেঁজা তুলোর মতো দেখতে হয়, তখন তাকে কি বলা হয়? নেভে। এই নেভের উপর পুনরায় তুষারপাতে নিচের তুষারের দৃঢ়তা ও ঘনত্ব কিন্তু বেড়ে যায়, এটি হলো ফার্ন। এবারে এই ফার্ন জমাটবদ্ধ হয়ে দৃঢ় বরফের স্তূপে পরিণত হয় এবং অভিকর্ষের টানে পৃথিবীতে নিচের দিকে নেমে আসে। একেই কিন্তু আমরা কি বলছি? হিমবাহ। তাহলে হিমবাহের উৎপত্তি কি করে হলো তোমরা বুঝতে পারলে? বলো তো কি করে হলো? ভেরি গুড, যে শীতের প্রভাবে তুষারপাত ঘটছে, এবং তুষারপাত যখন সবে ঘটছে সেটা দেখতে অনেকটা পেঁজা তুলোর মতো, একে নেভে বলছে। এই নেভেগুলোর উপরে আবার কিন্তু তুষারপাত পড়ছে, একে কি বলছে? ফান। আর এই ফানের উপরে যখন আবার তুষারপাত হচ্ছে, তখন কিন্তু নিচের যে তুষারটা সেটা জমাট বেঁধে বরফের স্তূপে পরিণত হয়ে যাচ্ছে, একেই কিন্তু আমরা কি বলছি? হিমবাহ। ঠিক আছে? তাহলে হিমবাহের উৎপত্তি হয় কি করে তোমরা জানলে। এবারে এই হিমবাহের গুরুত্ব কি আমাদের জীবনে? হিমবাহের তো নিশ্চয়ই কিছু গুরুত্ব রয়েছে। আমাদের জীবনে কিন্তু এই হিমবাহের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর যে মিষ্টি জলের সোর্স, সেই সোর্সটা কিন্তু হচ্ছে এই হিমবাহের জল। অর্থাৎ এই বরফ গোলা যে জল, সেটি কিন্তু হলো মিষ্টি জল। ঠিক আছে? এছাড়া আর কি? বিভিন্ন নদী রয়েছে যার উৎসস্থল কিন্তু হচ্ছে এই হিমবাহ। আমাদের ভারতবর্ষে গঙ্গা নদী, এছাড়া ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী কোথায় উৎপত্তি হয়েছে? সব হিমালয় পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়েছে না, যেখানে অনবরত বরফ পড়ছে। তাহলে নদীর উৎপত্তি স্থল হলো এই হিমবাহ। তাহলে আমাদের জীবনে কিন্তু হিমবাহের গুরুত্ব অপরিসীম। এছাড়া দৃষ্টিনন্দন উপত্যকা, হ্রদ সৃষ্টি, যা পর্যটকদের কিন্তু অনবরত আকর্ষণ করে চলেছে। আমরা শীতের সময় দেখবে অনেকে কাশ্মীর ঘুরতে যাচ্ছে। বিভিন্ন যে লেক রয়েছে, ডাল লেক বা বিভিন্ন যে নদী রয়েছে, সেগুলো কিন্তু বরফে আবৃত হয়ে থাকে। হ্রদগুলোও কিন্তু আবৃত হয়ে থাকে। ফলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে।
ঠিক আছে। আচ্ছা, এই দেখো, এগুলো কিন্তু সবই হলো হিমবাহের ছবি। দেখো, নদী পার্বত্য অঞ্চলে এই যে হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে নদী, নদী কিন্তু অনবরত জল ভূমির ঢাল অনুসারে পার্বত্য অঞ্চল থেকে মালভূমি অঞ্চল থেকে ধীরে ধীরে সমতলে এসে পতিত হয়েছে, তাই তো? তাহলে তোমরা হিমবাহের উৎপত্তি সম্পর্কে জানলে এবং হিমবাহের যে গুরুত্ব আমাদের জীবনে সেটি সম্পর্কেও জানলে। আচ্ছা, এরপরে কি আছে দেখবো আমরা। এরপরে রয়েছে, দেখো জেনে রেখো হিমবাহ ও অন্তর্বর্তী হিমযুগ কি। দেখো, হিমবাহ ও অন্তর্বর্তী হিমযুগ, আমরা আহ, অনেকে হয়তো নাম শুনেছি হিমযুগের। সেই হিমযুগ কি বলতো স্টুডেন্ট? ভেরি গুড, যে হিমের যুগ মানে যে সময় পৃথিবীতে পুরো বরফ ছিল, তাই না? ঠিক বলেছো। প্রাচীনকালের কিছু কিছু সময় কিন্তু ভূপৃষ্ঠের বিস্তীর্ণ যে অংশ সেটা পুরো বরফে ঢাকা ছিল। এই যুগকে বলা হয় হিমযুগ। তাহলে কি, প্রাচীন কালের কিছু কিছু সময় কিন্তু সম্পূর্ণ ভূপৃষ্ঠটা বরফে ঢাকা ছিল, এটাকে আমরা কি বলবো? হিমযুগ। ভূতাত্ত্বিক ইতিহাসে দুটি হিমযুগ ছিল এবং সর্বশেষ হিমযুগটি আসে আজ থেকে প্রায় ২৬ লক্ষ বছর আগে, প্লাইস্টোসিন যুগে, যে সময়ে পৃথিবীর 1/3 অংশ কিন্তু হিমবাহের দ্বারা ঢাকা ছিল। তাহলে কি বলছে, ২৬ লক্ষ বছর আগে কিন্তু হিমযুগটি এসেছিল। আর আমরা হিমযুগকে দুটি ভাগে ভাগ করি। শেষ যে হিমযুগটি ছিল সেটি কিন্তু ২৬ লক্ষ বছর আগে এসেছিল, প্লাইস্টোসিন যুগে এসেছিল, এবং সেটি কিন্তু পৃথিবীর 3/1 কিন্তু হিমবাহ দ্বারা ঢাকা ছিল। এবারে এই যে হিমযুগ, হিমযুগ কি একটানা ধরেই ছিল? না, হিমযুগ কিন্তু একটানা ধরে ছিল না। মাঝে মাঝে উষ্ণতা বেড়ে হিমবাহ ঢাকা অঞ্চল সংকুচিত হয়েছিল। এই সময়কে বলা হয় অন্তর্বর্তী হিমযুগ। তাহলে তোমরা অন্তর্বর্তী হিমযুগ কাকে বলে সেটাও কিন্তু জানলে, যে পৃথিবীর যখন হিমযুগ চলছিল তখন কিন্তু সবসময় একটানা বরফে ঢাকা ছিল না। মাঝে মাঝে উষ্ণতা বেড়ে হিমবাহ যে ঢাকা অঞ্চল সেটা সংকুচিত হয়েছিল। এই সময়কে আমরা কি বলবো? অন্তর্বর্তী হিমযুগ। এবারে আমরা এখন যে যুগে বাস করছি সেটি কিন্তু হলো এই অন্তর্বর্তী হিমযুগের শেষ পর্যায়ে। তাহলে কি, আমরা যে যুগে বাস করছি সেটি হলো অন্তর্বর্তী হিমযুগের শেষ পর্যায়ে। আচ্ছা, এরপর আমরা কি দেখবো, যে হিমবাহ গতিপ্রাপ্ত হয় কি করে, অর্থাৎ হিম তো পার্বত্য অঞ্চলের উপরে সৃষ্টি হচ্ছে বা বরফ সৃষ্টি হচ্ছে, এই হিমবাহ গতিপ্রাপ্ত হচ্ছে কি করে, অর্থাৎ এর গতিটা বাড়ছে কি করে। দেখো, প্রবল চাপে এই নিচের হিমবাহ ও ভূমির সীমানা বরাবর গলনাঙ্ক নেমে গিয়ে বরফ জলে পরিণত হয়। তাহলে কি, প্রবল চাপে কি হচ্ছে, যে হিমবাহর নিচের অংশটা, অর্থাৎ যেখানে হিমবাহ সৃষ্টি হচ্ছে তার একেবারে শেষে যে হিমবাহ সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু প্রবল চাপে এবং উষ্ণতায় জলের সৃষ্টি হচ্ছে, এই বরফ কিন্তু জলে পরিণত হচ্ছে। পরে চাপ হ্রাস পেলে সেই জল আবার বরফে পরিণত হয়। এই পদ্ধতি হলো পুনর্জমাট বা রেগুলেশন পদ্ধতি। পুনর্জমাট বা রেগুলেশন পদ্ধতি, এই পদ্ধতিতে নিচের সীমানা বরাবর বরফ থকথকে পিচ্ছিল কারক হয়ে বলেই ঢাল বরাবর হিমবাহ নেমে আসতে পারে, অর্থাৎ বরফের যে নিচের অংশ সেটি কিন্তু পিচ্ছিল হয়ে যায়। ফলে ভূমির উপর যে ঢাল রয়েছে, সাথে সাথে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি একটা টান রয়েছে, সেই মধ্যাকর্ষণ শক্তির টান এবং ভূমির উপর যে ঢাল, সেই ঢাল বরাবর কিন্তু হিমবাহ নিচের দিকে নেমে আসে। হিমবাহের গতি অত্যন্ত ধীর, প্রতিদিন কয়েক সেমি থেকে কয়েক মিটার কিন্তু নামছে এই হিমবাহ। তাহলে হিমবাহের গতিবেগ কিন্তু খুবই কম, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ইউরোপিয়ান জিওসায়েন্স ইউনিয়ন এর সমীক্ষা অনুযায়ী গ্রিনল্যান্ডের জ্যাকোভান এখন পৃথিবীর দ্রুততম হিমবাহ, যার গতিবেগ কত? প্রতিদিন প্রায় ৪৬ মিটার গতিবেগ নিয়ে কিন্তু সে নিচের দিকে নামছে। তাহলে কি, ইউরোপিয়ান যে জিও সায়েন্সেস ইউনিয়ন রয়েছে তার সমীক্ষা অনুযায়ী গ্রিনল্যান্ড রয়েছে, তোমরা সকলেই গ্রিনল্যান্ডের নাম শুনেছো, যার অধিকাংশ অংশ কিন্তু বরফে ঢাকা, তাই না? সেই গ্রিনল্যান্ডের জ্যাকোভান সান এখন পৃথিবীর দ্রুততম হিমবাহ। তোমরা এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? গ্রিনল্যান্ডের জ্যাকোভান। আচ্ছা, এরপরে দেখো শুনে রয়েছে পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের সঞ্চয় হিসেবে হিমবাহ। আমরা কিন্তু হিমবাহের ধারণা সম্পর্কে
এখন জানছি, তাই তো। ইউএসজিসি অর্থাৎ ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে কি বলছে, এদের মতানুসারে পৃথিবীর মোট জলের মাত্র 2.5% হলো মিষ্টি জল। তাহলে পৃথিবী যদি 100% জল থাকে, তার 2.5% জল কিন্তু হলো কি জল, মিষ্টি জল। আর এই জলের 1.7% অর্থাৎ মোট মিষ্টি জলের 68.7% রয়েছে হিমবাহ ও বরফ রূপে। তাহলে তোমরা বুঝতে পারছো, আমরা যে মিষ্টি জলটা পান করি তার বেশিরভাগটাই কি এই হিমবাহ বা বরফ গলা জল, তাই না? এই হিমবাহ ও বরফ গলে নদীর সৃষ্টি হয় এবং নদীগুলি চিরপ্রবাহী হয়। আর এই জলই আমরা দৈনন্দিন কাজে কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে আমাদের যদি আদর্শ নদীর কথা বলি, গঙ্গা নদী। গঙ্গা নদী কোথায় সৃষ্টি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তাহলে সেই গঙ্গোত্রী যে হিমবাহ, সেখানে কিন্তু এরকম জল কোনো অনবরত নদীর সৃষ্টি হওয়ার জন্য দায়ী, এবং যে জলটা কিন্তু মিষ্টি জল, এবং এই জল কিন্তু আমাদের দৈনন্দিন কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। এবং হিমবাহ থেকে যে নদীগুলি সৃষ্টি হয় স্টুডেন্ট, তোমরা মনে রাখবে, হিমবাহ থেকে যে নদীগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু হলো চিরপ্রবাহী, অর্থাৎ বছরের বেশিরভাগ সময়ই সেই নদীতে কিন্তু জল থাকে, তাই তো। এবং এই যে চিরপ্রবাহী নদী, যেমন গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী, আবার অনিত্যব নদী, অর্থাৎ সবসময় যে নদীতে জল থাকে না, আমাদের পশ্চিমবঙ্গের নদী কিন্তু রয়েছে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী। সেখানে কেবলমাত্র বর্ষার জলেই কিন্তু পুষ্ট এই নদী, ঠিক আছে। তাহলে এটা আমরা নদী পড়ার সময় জেনেছিলাম না, যে কোনটি চিরপ্রবাহী, কোনটি চিরপ্রবাহী নয়, তাই তো। আচ্ছা, তাহলে এই যে হিমবাহ সঞ্চয়ের জল, সেটা ভারতের কোথায় কোথায় রয়েছে? ভারতের গঙ্গা, যমুনা, সিন্ধু হিমবাহ গলা জলে কিন্তু পুষ্ট নদী। বিশেষজ্ঞদের ধারণা, জনসংখ্যা বৃদ্ধির কারণে আগামী দিনে কিন্তু পৃথিবীতে যে সমস্যাটি সবচেয়ে ভয়াবহ আকার নেবে সেটা কিন্তু পানীয় জলের সমস্যা। দেখো, দিনের পর দিন কিন্তু আমরা ভৌমজল কিন্তু ব্যবহার করছি বা পান করছি, মাটির তলার জল, তাই না? এবং জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, মাটির তলার জলের যে স্তর সেটি কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে। ফলে ভবিষ্যতে কিন্তু পৃথিবীর কাছে একটা সব থেকে বড় সমস্যা দাঁড়াবে, সেটি কিন্তু পানীয় জলের সমস্যা, তাই তো। তবে ভবিষ্যতে এই সমস্যা হয়তো অনেকটাই সমাধান করে দেবে এই হিমবাহ গলিত জল। তাহলে তোমরা বুঝতে পারছো, হিমবাহ গলিত জল কিন্তু শুদ্ধ জল, তাই না? আচ্ছা, এরপরে রয়েছে, দেখো স্টুডেন্ট, এখন পৃথিবীর কোথায় কোথায় হিমবাহ রয়েছে। দেখো, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড এর এবং উচ্চ পর্বতের উপরিভাগে, যেমন আমাদের রকি, আন্দিজ, আল্পস, হিমালয় পর্বত রয়েছে, এবং মধ্য এশিয়ায় আরো অন্যান্য পর্বত রয়েছে, সেখানে কিন্তু হিমবাহ দেখা যায়। অর্থাৎ কোথায় দেখা যায়? যেখানে পার্বত্য অঞ্চলের একদম শিখরে, তাই না? যেমন আমাদের এশিয়ার যে অন্যান্য অঞ্চল সহ হিমালয় রয়েছে, এছাড়া রকি, আন্দিজ, আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ড। আচ্ছা, এই আন্টার্কটিকায় কিন্তু 90% রয়েছে কি, হিমবাহ। তাহলে সব থেকে বেশি হিমবাহ কোথায় রয়েছে? তোমাদের যদি পরীক্ষায় আসে, কি উত্তর দেবে? 90% হিমবাহ রয়েছে আন্টার্কটিকায়। আচ্ছা, আর 9% রয়েছে কিন্তু গ্রিনল্যান্ডে। পৃথিবীর মোট হিমবাহের 99%, ঠিক আছে। অতএব এই দুই অঞ্চলে সুপেয় জলের সঞ্চয় রয়েছে সর্বাধিক, অর্থাৎ সুপেয় জল মানে মিষ্টি জল। মিষ্টি জলের সঞ্চয় সর্বাধিক কোথায় রয়েছে তাহলে? আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডে। তোমরা আন্টার্কটিকার নিশ্চয়ই জানো, নাম শুনেছো। দেখো, বেশিরভাগ অঞ্চল কিন্তু পুরোপুরি বরফে ঢাকা থাকে। বছরের প্রায় 9 থেকে 10 মাস কিন্তু এখানে বরফে ঢাকা থাকে বেশিরভাগ অংশ, ঠিক আছে। আচ্ছা, এই যে পেঙ্গুইন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কি বলতো? পেঙ্গুইন। এই পেঙ্গুইন কিন্তু হলো আন্টার্কটিকার প্রধান অধিবাসী, তাই না? তা সেটা, তারা কিন্তু শীতের সাথে মানিয়ে নিয়ে বসবাস করছে সেখানে। গ্রিনল্যান্ড রয়েছে, নিচের যে ছবিটা, গ্রিনল্যান্ডেরও বেশিরভাগ অংশ সম্পূর্ণ বরফ দ্বারা আবদ্ধ, তাই না? তাহলে তোমরা মনে রাখবে যে কোথায় কোথায় এখন হিমবাহ রয়েছে: আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, এছাড়া রকি, আন্দিজ, আল্পস, হিমালয়ের কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে, অর্থাৎ পর্বতের একদম উঁচুতে কিন্তু রয়েছে হিমবাহ। স্টুডেন্ট, তোমাদের ভারতের যদি একটা হিমবাহের উদাহরণ দিতে বলি, তোমরা পারবে দিতে?
পারবে। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? বলো। সিয়াচেন, ভেরি গুড। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কিন্তু হলো সিয়াচেন। আচ্ছা, এরপরে দেখো, জেনে রাখো, এই মুহূর্তে পৃথিবীর 10% অঞ্চল হিমবাহে ঢাকা। এখন হিমবাহের মোট পরিমাণ 2.90 ঘন কোটি কিমি। এখন যদি পৃথিবীর সব হিমবাহ, বরফ, তুষার গলে যায়, সমুদ্র জলস্তর কিন্তু 70 মিটার উঠে যাবে। তাহলে 70 মিটার যদি সমুদ্র জলস্তর উঠে যায় উপর দিকে, তাহলে কিন্তু তোমাদের এই কলকাতা শহর থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য যে বড় বড় শহর রয়েছে সেগুলো কিন্তু সব জলের তলায় চলে যাবে। কারণ আমরা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে বেশি উঁচুতে অবস্থান করি না, তাই না? সমতলে থাকি। সমুদ্রের যে লেভেল, আমাদেরও কিন্তু সি লেভেল সেম। তাহলে এই যে বরফ, সেই বরফ তো যদি বিশ্ব উষ্ণায়ন ঘটে বা পরিবেশের যদি তার ভারসাম্য হারায়, দিনের পর দিন উষ্ণতা বাড়ে, তাহলে কি হবে? বরফগুলো উষ্ণতা বাড়লে কি হয়? জলে পরিণত হবে। তাহলে সেই জল কিন্তু সমুদ্র, সাগর, মহাসাগর এছাড়া নদীতেও কিন্তু বাড়বে। ঠিক এই কারণেই কিন্তু দেখো, সুন্দরবনের যে নিমুর দ্বীপ, তোমরা একটু আগেই বলেছিলে যে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে, অর্থাৎ ডুবে গেছে। একসময় 1970 সালে কিন্তু এই দ্বীপটা কিন্তু জেগেছিল, সেখানে মানুষ বসবাসও কিন্তু, কিন্তু বর্তমানে সেখান থেকে মানুষকে কিন্তু তুলে আনা হয়েছে অন্য স্থানে, কারণ দ্বীপটি কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো পৃথিবীর যে জলস্তর সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো হিমবাহের শ্রেণীবিভাগ। আমরা হিমবাহের বিভিন্ন ধারণা সম্পর্কে জানলাম। এবারে আমরা জানবো হিমবাহের শ্রেণীবিভাগ সম্পর্কে। দেখো, অবস্থানের উপর ভিত্তি করে হিমবাহের বাহ যে বিশারদ অ্যালম্যান হিমবাহকে কিন্তু প্রধান 3টি ভাগে ভাগ করেছে। তাহলে এইচ.ডব্লিউ অ্যালম্যানকে একজন হিমবাহ বিশারদ, হিমবাহ সম্পর্কে তিনি গবেষণা করেন। তিনি কিন্তু হিমবাহকে 3টি ভাগে ভাগ করেছেন। সেই 3টি ভাগ কি কি সেটা তো আমরা জানবই, এবং এই যে ভাগগুলি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। দেখো, প্রথম যে ভাগটা রয়েছে সেটি কিন্তু হলো মহাদেশীয় হিমবাহ। দ্বিতীয় ভাগটা হচ্ছে উপত্যকা হিমবাহ, এবং 3 নম্বর যে ভাগটা সেটি কিন্তু হলো কি, পর্বতের যে পাদদেশ থাকে সেই পর্বতের পাদদেশের হিমবাহ। দেখো, এখানে 1 নম্বর আমরা দেখবো আগে মহাদেশীয় হিমবাহ। কি বলছে মহাদেশীয় হিমবাহ? উচ্চ অক্ষাংশে এর আয়তন কিন্তু বিশাল আকার, গভীর বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে। তাহলে কি, গভীর যে বরফের স্তূপ বা আইস শিট, সেটাকে আমরা কি বলছি? মহাদেশীয় হিমবাহ। উদাহরণ কি? বর্তমানে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড প্রভৃতি অঞ্চলে এই হিমবাহ দেখা যায়। তাহলে মহাদেশীয় হিমবাহকে যে উচ্চ অক্ষাংশে, ঠিক আছে, যে হিমবাহ লক্ষ্য করা যায়, আমরা অক্ষাংশ জানি, তাই তো, যেটি পূর্ণবৃত্ত থাকে, যেটি পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তাই তো, সেটি কি অক্ষাংশ। সেই অক্ষাংশ যেটা উপরের দিকে, অর্থাৎ মেরুর দিকের অংশে কিন্তু এই মহাদেশীয় হিমবাহ লক্ষ্য করা যায়। উদাহরণ কি? আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড পৃথিবীর, এগুলো কিন্তু মহাদেশীয় হিমবাহ। আন্টার্কটিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। যদি তোমাদের বলে যে পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি, তাহলে উত্তর হবে কি? ল্যাম্বার্ট হিমবাহ। এই যে তোমরা ছবিটা দেখছো, এটা কিন্তু ল্যাম্বার্ট হিমবাহের একটি ছবি। আচ্ছা, আর কি পড়লে? যে অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। আচ্ছা, দ্বিতীয় না, তার আগে আমরা এই মহাদেশীয় হিমবাহ যেটা পড়লাম, সেই মহাদেশীয় হিমবাহের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। নাম্বার 1 কি? ব্যাপ্তি বিশাল, অর্থাৎ বিশাল অঞ্চল জুড়ে কিন্তু এই মহাদেশীয় হিমবাহ অবস্থান করছে। গভীরতা খুব বেশি, সর্বাধিক 4500 মিটার কিন্তু গভীরতা রয়েছে এই হিমবাহে। নাম্বার 2, গতি অত্যন্ত ধীর, অর্থাৎ এই যে হিমবাহের যে গলন বা এর যে নিচের দিকে যে নামার গতি, সেটি কিন্তু অত্যন্ত ধীর। আকৃতি চ্যাপ্টা গম্বুজের মতো। নাম্বার 3, নাম্বার 4 হচ্ছে দেখো, তুষারের চাপে বিভিন্ন দিকে সম্প্রসারিত হয়। তাহলে কি বলছে? তুষার যে রয়েছে তার চাপে কিন্তু এই যে বরফ, সেটি কিন্তু বিভিন্ন দিকে সম্প্রসারিত হয়ে যাচ্ছে। নাম্বার 5, নুনাটাক দেখা যায়। এই নুনাটাকটা কি সেটা আমরা একটু জানবো পরে। দেখো, তারপরে যেটা বলছে যে এর থেকে হিমশৈলের সৃষ্টি হয়। হিমশৈল সৃষ্টি হচ্ছে কিন্তু এই মহাদেশীয় হিমবাহের মাধ্যমে। এবারে আমরা এই নুনাটাকটা কি সেটা সম্পর্কে জানবো। মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে নুনাটাক বলে। তাহলে কি, পর্বত তো রয়েছে, এবং মহাদেশীয় হিমবাহ অঞ্চলে পর্বতের যে একদম চূড়া, যেটা এই চূড়ায় কিন্তু বরফমুক্ত থাকে কিছু কিছু ক্ষেত্রে।
সেই চূড়াকে কিন্তু আমরা কি বলবো? নুনাটাক্স ভূমিরূপ। দেখো এই যে ছবি তোমরা দেখলে বুঝতে পারবে, পর্বতের চূড়ায় দেখো মাথাটা দেখা যাচ্ছে, তাই তো? একেই বলা হচ্ছে নুনাটক্স ভূমিরূপ। এবারে কোথায় কোথায় দেখা যায় এই নুনাটক্স ভূমিরূপ? দেখো, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, সাইবেরিয়াতে কিন্তু নুনাটাক্স দেখা যায়। তাহলে মহাদেশীয় হিমবাহের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কি জানলাম? যে মহাদেশীয় হিমবাহ সব থেকে বিস্তার বেশি, গভীরতাও অনেকটাই বেশি, এর গতি অত্যন্ত ধীর, দেখতে কিরকম? চ্যাপ্টা গম্বুজের মতো, আর কি হিমশৈলের সৃষ্টি হয়, এবং নুনটাক্স যে ভূমিরূপ রয়েছে সেটিও কিন্তু লক্ষ্য করা যায় এই মহাদেশীয় হিমবাহের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আমরা দেখব ২ নম্বর যে রয়েছে সেটি, সেটি কি? উপত্যকা হিমবাহ। এই উপত্যকা হিমবাহ কি? তোমরা সকলে উপত্যকা সম্পর্কে কিন্তু জানো, তাই তো? উপত্যকা কাকে বলে? ভেরি গুড, দুটি পর্বতের যে মাঝে নিচু অংশ সেটি উপত্যকা। তাহলে এই উপত্যকা হিমবাহ কি? উচ্চ পর্বত বা পর্বতের উপত্যকা দীর্ঘকাল ধরে হিমবাহ পুঞ্জিত ভবন বা পুঞ্জিত ক্ষয় যেটা বলে সেটার মাধ্যমে কিন্তু স্তূপাকারে তুষার জমে বরফে পরিণত হয়, এবং তা অভিকর্ষের টানে কিন্তু নেমে এলে তাকে পার্বত্য বা উপত্যকা বা আলপীয় হিমালয় হিমবাহ কিন্তু বলে। পুঞ্জিত ভবন মানে কি? আমরা পুঞ্জিত ক্ষয় কাকে বলেছিলাম? পড়েছিলে তোমরা? বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পড়েছিলাম না, যে আবহবিকার রয়েছে, পুঞ্জিত ক্ষয়, নগরী ভবন, এগুলো সবই বহির্জাত প্রক্রিয়ার ফল। তাহলে পুঞ্জিত ক্ষয়টা কি? যে পার্বত্য অঞ্চলে ভূমি ঢাল বরাবর কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ ধস নেমে যাচ্ছে। সেটা কিসের জন্য? অভিকর্ষের টান, তাই তো? এটাও ঠিক, এই উপত্যকা কিন্তু পর্বতের মাঝখানে থাকে, অর্থাৎ নিচু জায়গায় থাকে, ফলে অভিকর্ষের টানে কিন্তু এটি নিচের দিকে নেমে আসে, এবং একে কিন্তু বলা হয় কি? উপত্যকা হিমবাহ। এবারে উদাহরণ যদি আমি তোমাদের বলি, আলাস্কার হুবার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। এই দেখো, এই যে, তাহলে কি? আলাস্কার হুবার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ। তাই যদি বলে পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ কোনটি, তাহলে তোমাদের উত্তর কি হবে? আলাস্কার হুবার্ট। এবারে আমাদের দেশ ভারতেও কিন্তু এরকম উপত্যকা হিমবাহ রয়েছে। ভারতে যে সিয়াচেন রয়েছে সেটি কিন্তু ভারতের বৃহত্তম হিমবাহ। দেখো এই যে ভারতীয় পতাকা দেখতে পাচ্ছ, এবং সৈন্যরা রয়েছে এখানে, কিন্তু এর কাছাকাছি আমাদের চীনের বর্ডার রয়েছে, ঠিক আছে? এবং সৈন্যরা কিন্তু এরম বরফের মাঝেও তারা কিন্তু তাদের ডিউটি করে চলেছে। তাহলে সিয়াচেনে কিন্তু এরকম আমাদের একটি হিমবাহের উদাহরণ, এবং ভারতের এটি বৃহত্তম হিমবাহ। তোমরা কি মনে রাখবে? যে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। আচ্ছা, এরপরে দেখো বল্টারো, জেমু, গঙ্গোত্রী হিমবাহ ইত্যাদি কিন্তু বিখ্যাত উপত্যকা হিমবাহ। এই গঙ্গোত্রী থেকে কি সৃষ্টি হয়েছে? গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, তাই তো? তাহলে গঙ্গোত্রী হিমবাহ রয়েছে। আমাদের এই যে হিমবাহগুলো জানলাম, এদের মধ্যে বৃহত্তম যে হিমবাহ তার নামটা কিন্তু তোমরা মনে রাখবে, সিয়াচেন। আচ্ছা, এরপরে দেখো রয়েছে স্টুডেন্ট উপত্যকা হিমবাহের বৈশিষ্ট্য। এই উপত্যকা হিমবাহের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন দৈর্ঘ্য কয়েক কিমি থেকে ২০০০ কিমি পর্যন্ত হয়। তাহলে এর যে দৈর্ঘ্য সেটি কিন্তু কয়েক হাজার কিমি থেকে ২০,০০০ কিমি পর্যন্ত হচ্ছে। গভীরতা কম। নাম্বার ৩, গতিবেগ মহাদেশীয় হিমবাহের তুলনায় বেশি। এই যে পর্বতের পাদদেশে বা ঢালে হচ্ছে বলে এর গতিবেগ কিন্তু ওই মহাদেশীয় হিমবাহের তুলনায় অনেকটাই বেশি। বার্গমুড ও ক্রেভাস এই হিমবাহেতে, উপত্যকা হিমবাহে লক্ষ্য করা যায়। এছাড়া শেষ প্রান্তে বরফ গলে নদীর উৎপত্তি ঘটে। তাহলে এই যে পড়লাম গঙ্গোত্রী উপত্যকা হিমবাহ বা জেমু উপত্যকা হিমবাহ। জেমু থেকে কি সৃষ্টি হয়েছে? জেমু হিমবাহ থেকে অন্যান্য নদীর অনেক নদীর সৃষ্টি হয়েছে, তাই না? এবং আমাদের এই গঙ্গোত্রী থেকে কিন্তু সৃষ্টি হয়েছে গঙ্গা নদী। তাহলে এই যে উপত্যকার প্রান্ত দেশ অর্থাৎ শেষ ভাগ, সেখানে কিন্তু বরফ থেকে কি জল পরিণত হচ্ছে বরফ গলে, এবং সেই জলটা ভূমির ঢাল অনুসারে কিন্তু পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে সমতল ভূমিতে নেমে এসেছে, তাই তো? আচ্ছা, এরপরে কিন্তু রয়েছে স্টুডেন্ট দেখো পাদদেশীয় হিমবাহ। এই পাদদেশীয় হিমবাহ কি? উচ্চাকাঙ্ক্ষে পর্বতের মহাদেশের পাদদেশে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে উপত্যকায় হিমবাহ নেমে এসে পাদদেশের হিমবাহ
মেলাস্পিনা না গলে কিন্তু অবস্থান করে। অর্থাৎ এই যে যখন হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যায় তখন কিন্তু যে পার্বত্যের পাদদেশে যে বরফ গোলা যে জল সেটি কিন্তু কি হচ্ছে, জমাট বেঁধে যাচ্ছে এবং পাদদেশে কিন্তু হিমবাহ বা মেলাস্পিনা না গলে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ বরফের আকারে কিন্তু অবস্থান করছে পর্বতের পাদদেশে। একেই আমরা পাদদেশীয় বা পর্বতের পাদদেশীয় হিমবাহ বলে আখ্যা দিতে পারি। দেখো উদাহরণ যদি বলি, উচ্চ অক্ষাংশে প্রায় সমুদ্রতল বারবার পাদদেশীয় হিমবাহ অবস্থান করে। আলাস্কার মেলাস্পিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। তাহলে তোমরা এখানে মনে রাখবে যে আলাস্কার মেলাস্পিনা, তাহলে কি, আলাস্কার ম্যানিসপিনা কিন্তু পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। দেখো এই যে পর্বতের পাদদেশে নিচের দিকে কিন্তু হিমবাহ জমছে, হুম, গলে না কিন্তু, হ্যাঁ, না গলে কিন্তু অবস্থান করছে। আচ্ছা, তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু এই যে হিমবাহের শ্রেণীবিভাগ পড়লাম, কয় ভাগে ভাগ করলাম, 3 ভাগে ভাগ করলাম। কি কি? মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ এবং নাম্বার 3 যেটা সেটা হলো কিন্তু পাদদেশীয় হিমবাহ। আচ্ছা স্টুডেন্ট, আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্তই এবং গত ক্লাসে আমি তোমাদের সাথে হিমরেখা, হিমশৈল কি বা বার্ক স্পুন্ট বা ক্রেভাস কি, হিমবাহের যে ক্ষয়কাজের পদ্ধতি, সেই হিমবাহের ক্ষয়কাজের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের আমরা যেটুকু পড়লাম সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো নিয়ে কিন্তু আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো স্টুডেন্ট, তোমরাই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, হিমবাহ কি? বলো তোমরা, হিমবাহ কি? বলো। ভেরি গুড। কি বললে যে চির তুষারবৃত অঞ্চলে ক্রমাগত তুষারপাতের ফলে কিন্তু বরফ জমাট বাঁধে, তাই তো? এবং এই জমাট বাঁধা বরফ যখন অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তখন তাকে আমরা কি বলবো, হিমবাহ। আচ্ছা, নাম্বার 2, হিমবাহের গুরুত্ব আলোচনা কর। হিমবাহের গুরুত্ব কি? 1 নম্বর বলো। ভেরি গুড। হিমবাহ থেকে কিন্তু মিষ্টি জলের সোর্স, অর্থাৎ মিষ্টি জলের প্রধান যে সোর্স সেটা কিন্তু হিমবাহ। এছাড়া অসংখ্য নদীর উৎপত্তি হয়েছে কিন্তু এই হিমবাহ থেকে, তাই তো? যেমন গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গোমুখ হিমবাহ থেকে। আচ্ছা, গঙ্গোত্রী হিমবাহ থেকে। আচ্ছা, এরপরে নাম্বার 3 যে রয়েছে দেখো, হিমযুগ কাকে বলে? বলো, হিমযুগ কাকে বলে? ভেরি গুড। যে প্রাচীন যুগের কিছু কিছু সময় কিন্তু সম্পূর্ণ বরফ দ্বারা কি ছিল, ভূপৃষ্ঠ কিন্তু বরফ দ্বারা পুরো বরফে ঢাকা ছিল। সেই সময়কে আমরা কি বলবো, হিমযুগ। কিন্তু সারাক্ষণ যে এই বরফে ঢাকা থাকতো তা কিন্তু নয়, মাঝে মাঝে কিন্তু বরফাকৃত ভূমিরূপ কিন্তু সংকোচন হতো, ঠিক আছে? তাহলে তোমরা হিমযুগ জানলে কি, প্রাচীনকালে কিছু কিছু সময় কিন্তু ভূপৃষ্ঠ পুরো বরফে ঢাকা ছিল, সেটাকে আমরা কি বলবো, হিমযুগ। আচ্ছা, নাম্বার 4, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? বলো। গ্রিনল্যান্ডে রয়েছে, বলতেই হবে এটা। বলো, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? ভেরি গুড। যে জ্যাকোভান কিন্তু হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ, অর্থাৎ দ্রুত গতিতে কিন্তু এটি ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে আসছে এবং এটি কোথায় রয়েছে, গ্রিনল্যান্ডে। নাম্বার 5, এখন পৃথিবীর কোথায় কোথায় হিমবাহ রয়েছে? বলো। আমরা বরফের মহাদেশ কাকে বলি? আন্টার্কটিকা। আন্টার্কটিকা রয়েছে এখন হিমবাহ। এছাড়া গ্রিনল্যান্ডে রয়েছে, এছাড়া রকি, আন্দিজ, মধ্য এশিয়ায় যে হিমালয় রয়েছে, এছাড়া হিমালয় যে পার্বত্য অঞ্চলের যে উঁচু অংশগুলি রয়েছে সেগুলিতে কিন্তু হিমবাহ লক্ষ্য করা যায়। নাম্বার 6, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? ভেরি গুড। ল্যাম্বার্ট হিমবাহ কিন্তু হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। আচ্ছা, নাম্বার 7, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? ভেরি গুড। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কিন্তু হলো
সিয়াচেন হিমবাহ, তাই তো? তাহলে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন হিমবাহ। আচ্ছা, এরপরে নাম্বার 8 কি রয়েছে দেখো, যে পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি? বলো। হুবার্ট না? হুবার্ট কিন্তু হলো পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের উদাহরণ। কোথায় রয়েছে? আলাস্কাতে রয়েছে। তাহলে আলাস্কার হুবার্ট কিন্তু হলো পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের উদাহরণ। ঠিক আছে স্টুডেন্ট, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমরা কি জানবো, যে হিমবাহের যে বিভিন্ন ধারণা সম্পর্কে আরো রয়েছে, যেমন হিমশৈল, এছাড়া আর কি রয়েছে, হিমরেখা, তারপরে বাকস্কুট, এছাড়া হিমবাহের যে ক্ষয়ের যে পদ্ধতি, হিমবাহের যে ক্ষয়কাজের যে পদ্ধতি, সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস।